আওয়ামী লীগ মাঠে নামছে কিনা, নামবে কিনা, বা আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনগুলো মাঠে নামবে কিনা, এটা নিয়ে নানান কথা হচ্ছে। ছাত্রলীগ আজকে বাঁধেরহাটে, নোয়াখালীর বাঁধেরহাটে একটা বড় ধরনের সুনামন করেছে, এবং সেটা চাঁদাবাজির প্রতিবাদে। সেটা নিয়ে কিছু কথা বলবো। অর্থাৎ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো আছে, এদের কি নতুন কমিটি হয়েছে, বা হলে কতদিন পরে হয়েছে, এবং আওয়ামী লীগের কমিটি হয়েছে কিনা, তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে কিনা, বিষয়গুলো এখনো ক্লিয়ার না। তবে একটা বিষয় পরিষ্কার, কেউ যদি দায়িত্ব নেয়, কাউকে যদি দায়িত্ব দেয়া হয় এখন আওয়ামী লীগের পক্ষ থেকে, যে নেতা কর্মীদেরকে আপনি সংগঠিত করেন, এরকম কোনো ইচ্ছার কথা, এরকম কোনো সিদ্ধান্তের কথা যদি আওয়ামী লীগ নেতা কর্মী, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ তারা যদি জানতে পারে, তারা সংগঠিত হবে। এবং প্লাস পয়েন্ট হচ্ছে সেইটা, যেটা যে সাধারণ জনগণও কিন্তু এখন আওয়ামী লীগকে মাঠে চায়, তাদের দাবি দাওয়া উত্থাপন করতে চায়, দাবি জানাতে চায়। ঠিক আছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন ছাত্রলীগ কি কারণে মিছিল করেছে নোয়াখালীর বান্দারহাটে? অত্যন্ত নৈতিক এবং ন্যায্য একটা দাবি নিয়ে তারা মাঠে নেমেছে, সেটা হচ্ছে চাঁদাবাজি। বর্তমান সরকার, জামাত, শিবির, তারপরে এনসিপি, ওরা যে চাঁদাবাজি করছে, দেশের মানুষ যে অতিষ্ঠ হয়ে গেছে, সেই দাবি নিয়েই তারা মাঠে নেমেছে। অত্যন্ত ন্যায্য দাবি, এবং তারা সংখ্যায় ছিল 1000-এর উপরে, 1000-এর উপরে। এখন এটা কিন্তু এক ধরনের চমক সৃষ্টি হয়েছে সারা দেশে, যে ছাত্রলীগের ব্যানারে 1000-এর উপরে কর্মী তারা মাঠে নেমেছে ন্যায্য দাবি নিয়ে, এবং জোরালোভাবে এবং ডিটারমাইন্ড যে তারা দাবি তাদের উত্থাপন করবেই, তাদেরকে কোনো বাধা দেয়া চলবে না। এবং পুলিশ প্রশাসন, যেখানকার সুধারাম থানা, তারা কিন্তু 6 সদস্যের একটা টিম পাঠিয়েছে। এবং অনেকে বলছেন এটা ভালো কাজে হয়েছে। কি ভালো কাজ সেটা হচ্ছে যে পুলিশ যে 6 জন গিয়েছিল, তারা সেখান থেকে মিছিল দেখে সরে গেছে, মিছিলের এনার্জি দেখে তারা সরে গেছে, মিছিলের ফোর্স দেখে, দাবি দাওয়ার নৈতিকতা দেখে পুলিশ সরে গেছে। অনেকে বলছেন এটা ভালো কাজই হয়েছে। পুলিশ যদি সেখানে তাদেরকে বাধা দিত, তাহলে কিন্তু বাধা দিলে বাঁধবে লড়াই, এরকম একটা ব্যাপার আছে না। ছাত্রলীগ সেখান থেকে সেখানে পালিয়ে যেতে আসে নাই, কিন্তু বাঁধেরহাটে যে তারা একত্রিত হয়েছে সেটা পালানোর জন্য আসেনি। সো পুলিশ সেটা বুঝেছে, এবং পুলিশ আগেই অনুমান করছে এরকম একটা মিছিল টিছিল কিছু একটা হবে, তারা সেটা জানে। কিন্তু পুলিশ ছিল সংখ্যায় কম, এবং তারা সরে গেছে। এটা ভালো কাজ হয়েছে। কোনো সংঘর্ষ হয়নি, কিন্তু সংঘর্ষ ছাড়াই ছাত্রলীগ সেখানে মিছিল মিটিং করে তারপরে তারা বিদায় নিয়েছে। তো এটা কিন্তু একটা সিগন্যাল, এটা কিন্তু একটা সিগন্যাল সারা দেশের জন্য। ছাত্রলীগ মাঠে নামবে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু কমিটি হয়েছে। সো কমিটি, নতুন কমিটি চেষ্টা করবে তাদের নেতৃত্বে একটা মিছিল মিটিং, দাবি দাওয়া আদায় করার জন্য রাজপথে নামবে, এবং সেটা তাদের কেন্দ্র থেকে যেসব ডিরেকশন আসবে, নিশ্চয়ই তারা সেগুলো ফলো করবে। কোনো প্রকার সন্ত্রাসী কাজ নয়, কোনো প্রকার অনৈতিক কাজ নয়। নীতি নৈতিকতার মধ্য থেকে দেশের সাধারণ মানুষের কথা বলা। খুন, ধর্ষণ, রাহাজানি, মারামারি, কাটাকাটি, দখল, চাঁদাবাজি যেভাবে বেড়েছে, এখন আমরা তো সবাই চেয়েছি যে ইউনূস সরকারের আমল থেকে ভালো হবে দেশ, উন্নত হবে দেশ। এখন আওয়ামী লীগের মতো যদি হয়, তাহলে তো লাভ হলো না, পরিবর্তন করতে হবে। কিন্তু সেই পরিবর্তনটা জনগণ দেখতে পায়নি। জিনিসপত্র, গোলামের চুক্তি, জিনিসপত্রের দাম, সবকিছু মিলেই তো কি ডিজাস্টার, অধপতনের দিকে গেছে দেশ। সেটা তো মানুষ দেখতে চায়নি। মানুষ দেখতে চেয়েছে পরিবর্তন, যে পদ্মা সেতু থেকে আরো ভালো কিছু হবে, মেট্রো রেল থেকে আরো ভালো কিছু হবে, আমাদের ফ্লাইওভার গুলো থেকে আরো ভালো কিছু হবে, জীবনযাত্রার মান আওয়ামী লীগ থেকে আরো অনেক উন্নত হবে। তো মানুষ কি দেখছে? মানুষ হতাশ। জনগণের মধ্যে এখন যেটা ধারণা, যে আওয়ামী লীগকে চাই। মুক্তিযুদ্ধের স্বাধীনতার কথা কেন বারবার বলতে হয়? যেহেতু বারবার মুক্তিযুদ্ধ স্বাধীনতা আঘাতপ্রাপ্ত হয়। দেশের সব মানুষ যখন একটা সিদ্ধান্তে আসবে, হ্যাঁ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা বিশ্বাস করি, তবেই কিন্তু এই মুক্তিযুদ্ধ নিয়ে আর কথা বলা থাকবে না, মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি আর থাকবে না। কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব বর্তমান যারা সরকারি দল, বিরোধী দল আছে, সরকারি দল পুরোপুরিভাবে মানে না, বিরোধী দল তো মানেই না, বাংলাদেশকে স্বীকারই করে না, এনসিপি তো স্বীকারই করে না, জামাত শিবির স্বীকারই করে না বাংলাদেশকে। সেই ক্ষেত্রে
আওয়ামী লীগকেই বারবার বলতে হবে, এটা পরিষ্কার। আওয়ামী লীগকেই দেশবাসীর পক্ষে দাঁড়াতে হবে, এটা পরিষ্কার। তোমরা একটা দেশকে বিশ্বাস করো না, কিন্তু সেই দেশের রাজনীতি করছো। তোমরা একটা দেশে বিশ্বাস করো না, সেই দেশের তোমরা বিরোধী দল। এটা তো হয় না, হতে পারে না, কিন্তু হচ্ছে, দেখতে হচ্ছে, হয়েছে। এটাই আমাদের দুর্ভাগ্য। আমাদেরকে ভালোভাবে বাঁচতে হলে বাংলাদেশকে যারা বাংলাদেশকে স্বীকার করে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগও 16-17 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, পরিষ্কার ভাবে ছাড়তে পারেনি। কারা দেশের শত্রু, কারা দেশের শত্রু নয়, সেটা আলাদা করতে পারেনি। কিন্তু এখন সেটা পরিষ্কার। এখন দেশের বিরোধী যারা, সেটা সবার সামনে একেবারে আয়নার মতো স্বচ্ছ। কাজে এখন আর অসুবিধা হবে না। এখন সুস্থ সঠিক ধারায় বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে একমাত্র আওয়ামী লীগ, এবং সেই দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। এভাবে হয় না। ওই যে একই কারণে আওয়ামী লীগ পারে নাই বিএনপিকে দাবায় রাখতে, যে একই কারণে আওয়ামী লীগ পারে নাই জামাতকে দাবায় রাখতে, যে একই কারণে দাবায় রাখতে 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 একটা পর্যায়ে সব মাঠ ঘাট রাজপথ দখল হয়ে গেল বিএনপির হাতে। মানুষ এসছে, সাধারণ মানুষ এসছে, বা আওয়ামী লীগ ঘরের ছেলেপেলেও মিছিল এসছে, কিন্তু জুলাই আগস্টে 2024-এ মূলত বিএনপির ফোর্স মাঠে কাজ করেছিল। এই যে 17টা বছর বিএনপির উপরে প্রথমে 111 গভর্নমেন্ট, তারপরে আওয়ামী লীগ এত প্রেসার করলো, এবং সব পুলিশ দিয়ে। শেষ তো বলে না যে বেশি টাইট দিতেই তো এক সময় ঢিলা হয়ে যায়, একদম লুজ হয়ে যায়, আর সেই টাইট কাজ করে না, সেই অবস্থা হয়েছিল। বিএনপি সব দেখে শুনেও বিএনপি বোধোদয় নাই, এইটা আমার মনে হয় না। বিএনপি সবই বুঝে, সব জানে, সব অঙ্ক করতে জানে, এবং জানে বলেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিএনপির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন, পুলিশ দিয়ে আপনি কয়দিন আওয়ামী লীগ আটকায় রাখবেন। আর আওয়ামী লীগ সমানে ঝটিকা মিছিল করে, চিটাগাঙে তো মোটামুটি তুফান চালাইছে, 2 দিন বাদে বাদে মিছিল করে, ধরে 60 জন 70 জন করে ধরে। পুলিশের অফিসাররা একই বক্তব্য দেয়, খবর পেয়েছি, ব্যবস্থা হচ্ছে, সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে, একের পর এক সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে, কিন্তু মিছিল কি থামছে? কারণ এগুলো থামান না। একটা দেশের আপনি 2-4-5 কোটি মানুষকে বাইরে রেখে, বাদ দিয়ে রেখে আপনি দেশকে স্মুথলি চালাইতে পারবেন? এটা হয় কোথাও? পৃথিবীর কোথাও কি এটা কোনোদিন হয়েছে? আর বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশ তো সো টাফ। এমনিই তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রীর চেয়ারটা গরম, এটা উত্তপ্ত একটা, এটা পুরো উনুনের মতন একটা। তো সেই চেয়ার, উত্তপ্ত চেয়ারে বসে তিনি কি তার জন্য আরো একটা আগ্নেয়গিরির ফাঁদ তৈরি করে রাখবেন? সুতরাং বিএনপি বুঝে শুনেও হয়তো মাইনকা চিপায় আছে। মাইনকা চিপায় কাদের মাইনকা চিপায় আছে? 1 নম্বর হইতে পারে ডিপ স্টেটের চাপ আছে, যে ডিপ স্টেটের হাত ধরে বিএনপি ক্ষমতায়, বা যে ডিপ স্টেটের খেলার মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায়, তাদের চাপে আছে। আর নাইলে হতে পারে যে জামাতে ইসলামী, এনসিপি এমন ভাবে খত দেয়া ডিপ স্টেটের কাছে যে এই শেখ হাসিনা, আওয়ামী লীগ, কারণ শেখ হাসিনার শুধু তো আমেরিকার একটা অ্যালার্জি আছে, এটা তো প্রমাণিত এখন, যে তারা কোনোভাবেই আর বাংলাদেশে শেখ হাসিনাকে চায় না। এদিকে আবার আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ চিন্তা করে না। ফলে শেখ হাসিনাকে ফিরাইতে গিয়ে ডিপ স্টেটের যারা এখন বাংলাদেশে খেলছে, এখন যে এজেন্টগুলো আছে, সেই এজেন্টগুলো ডিপ স্টেটের হয়ে আওয়ামী লীগের রাজনীতি যেন বিএনপি ওপেন না করে দেয়, যেন বিএনপি আওয়ামী লীগের প্রতি কোন রকম সফট কর্নার না দেখায়, সেই জন্য হয়তো চাপ দিচ্ছে। বিএনপি এমনও হতে পারে বিএনপি মাইন কাছে পায়ে পড়ে আছে, সে সবই বুঝতেছে কি হবে, আওয়ামী লীগকে কতদিন আটকায় রাখা যাবে, এগুলো সবই বুঝতেছে। আবার পারতেছেও না বাংলাদেশে একটা ওপেন পলিটিক্স করতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোধহয় সেটাই বলেছেন যে আমরা সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে চাই, কিন্তু চাইলে তো আর হবে না। কেউ কেউ বলছেন তিনি ফাঁকা বলে দিচ্ছেন, মানুষের নজর অন্যদিকে সরানোর জন্য বলছেন, কিন্তু আলটিমেটলি কি তাই? মির্জা ফখরুল ইসলাম জানেন না যে তাদের শক্তি, বিএনপির শক্তি কি, বিএনপি কি করতে পারে, তাদের সমসাময়িক দল হিসাবে, সমশক্তির দল হিসাবে আওয়ামী লীগ কি করতে পারে? এটা ফখরুল ইসলাম সাহেব জানেন না, খুব ভালো জানেন। যাক, সেসবের মধ্যে দিয়ে এই খবরটা, পুলিশে মোটামুটি বেকুব বানানো খবর, পুলিশ খবরও পাইছে, জানতো ছাত্রলীগ আওয়ামী লীগের মিছিল হবে, কোনো কোনো ক্ষেত্রে পুলিশ জানে না, তারপরে অভিযান চালায়। এই ক্ষেত্রে পুলিশ সবই জানতো আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগ মিছিল করবে, জেনেও সেখানে গেছে। তারপরে কি ঘটলো? নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাংলা ট্রিবিউন একটা কার্ড করেছে, উপস্থিতি এত বেশি, মানুষের উপস্থিতি, যে তাই দেখে পুলিশ পরে সটকে পড়তে বাধ্য হয়েছে।
নোয়াখালীর সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের শুরুতে পুলিশ বাধা দিলেও এক পর্যায়ে তারা ঘটনাস্থল থেকে সরে যায়। শুক্রবার 5 জুন জুমার নামাজ শেষে উপজেলার ৯৯ ইউনিয়নের বাধেরহাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। আমার কাছে বেশ অবাক লাগলো। নোয়াখালী অঞ্চল এমনিতে বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। নোয়াখালী, বরিশাল সেই দিকগুলোতে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা বলতে ধরেন ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বৃহত্তর ময়মনসিংহ, এই পাল্লায় তো নোয়াখালী বরিশালকে মাপা হয় না। সেইখানেই একটা ইউনিয়ন ছাত্রলীগের মিছিল, সেখানে যে পরিমাণ উপস্থিতি এবং এই উপস্থিতি দেখে পুলিশকে ভড়কে যেতে হলো। আচ্ছা, জানা গেছে শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই নেতাকর্মীরা মিছিল নিয়ে অগ্রসর হন এবং বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ৯৯ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। জানতে চাইলে সুধারাম মডেল থানার ওসি তহিদুল ইসলাম বলেন, আগে থেকেই টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি সামনে এগিয়ে যায়। এই যে সুধারাম মডেল থানার ওসি তহিদুল ইসলাম সাহেব, এখন সুধারামের যে কোন বাবুরাম হবে অবস্থা, কারণ এমনিতেই মিছিল হইলে পরে আপনার এই যেই থানা এলাকায় হয় ওই থানার ওসি ত্রাহি অবস্থা, তার চেয়ার নিয়ে টান পড়ে, তা কোনো কোনো ক্ষেত্রে বদলি করা হয়, কোনো কোনো ক্ষেত্রে বড় স্যারদের তিরস্কারের মুখে পড়তে হয়। এখন এই যে নোয়াখালীর ৯৯ ইউনিয়ন, এই এক ইউনিয়নের মিছিল ঠেকাইতে না পেরে এই ওসি সাহেব তহিদুল ইসলামের কি হবে? আসলে এগুলো কোনো লাভ নাই, কোনো ফল নাই। এই যে শিলপাটায় পেশাবেশি, মানে পেশাবেশিটা হলো আওয়ামী লীগ ভার্সেস এন্টি আওয়ামী লীগ। এই মারামারিতে পুলিশ বেচারারা চাকরি বাঁচাবে, চাকরি করবে নাকি বাস্তবতা সামলাবে? এই যে উপস্থিতি দেখে সটকে আসতে হলো। এখানে পুলিশের করণীয় কি আছে? বর্তমান সরকারের 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির 3টি বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে আমার মতামত জানতে চেয়েছেন, এ বিষয়ে আজ কথা বলবো। তার পূর্বে তাদের মতামতগুলো বা তারা কি বলেছে সেটা শুনিনি। প্রথম শুনতে চাই সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি এই সরকারেরই পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কি বলেছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বক্তব্য। আমরা সেটা একটু শুনে আসি। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি, এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি। অত্যন্ত এরোগেন্টলি আপনার সেই উপদেষ্টা বলছে তাতে নাকি কিছু যায় আসে না। আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন ওনার কথাটা শুনলেন যে উনি বলছেন, ডক্টর খলিলুর রহমান সম্পর্কে বলছেন যে তিনি একজন বিদেশি নাগরিক, তাকে রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা, রোহিঙ্গা বিষয়ক বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার মতো অভিযোগ, এবং তাকে বলছেন যে ডক্টর ইউনূস আপনার কি আক্কেল জ্ঞান নেই? এখন এই প্রসঙ্গে ওই দলের অন্য নেতাদের আরো কিছু বক্তব্য আমরা একটু শুনি। খলিলুর রহমানের মতো একজন বিতর্কিত এবং করিডোর, চ্যানেল, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে কুশীলব বলে পরিচিত কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ
পান? এই প্রশ্নটি কিন্তু এখন খুব বড় হয়ে গেছে। খলিলুর রহমানের মতো একজন বিতর্কিত এবং করিডোর, চ্যানেল, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে কুশীলব বলে পরিচিত কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ পান? এটা শুনলেন রুহুল কবির রিজভির বক্তব্য, যিনি বিএনপির খুব গুরুত্বপূর্ণ এক ব্যক্তি। এর সঙ্গে আমরা আরো একজন ব্যক্তির কথা শুনি, ডক্টর মোশাররফ হোসেন, তিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে। ডক্টর মোশাররফ হোসেন বলছেন যে তাকে অব্যাহতি দিতে হবে। এখন ডক্টর মোশাররফ হোসেনের বাইরেও আরো একটি বক্তব্য আমরা শুনি, বর্তমান সরকারের একজন উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তিনি কি বলছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই বিদেশি নাগরিক, উপদেষ্টাদের অনেকেই। এই আলাপ দীর্ঘদিন থেকে চলছে এবং এটা আস্তে আস্তে বেশ সিরিয়াস হয়ে উঠছে। সিরিয়াস হওয়া উচিত। বাংলাদেশের একটা সরকারের মধ্যে যদি অনেক বিদেশি নাগরিক, এক্সক্লুসিভলি অথবা দ্বৈত নাগরিকত্ব থাকে, সেটা আপনারা তিনজনের কথা শুনলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, ডক্টর ইউনূস, আপনার কি আক্কেল জ্ঞান কিছু নেই? একজন বিদেশি নাগরিককে আপনি নিরাপত্তা উপদেষ্টা করেছেন, রোহিঙ্গা বিষয়ক দায়িত্ব দিয়েছেন, তার কাছে সেনাবাহিনী বা প্রতিরক্ষা বিভাগের সব নিরাপত্তা তুলে দিচ্ছেন। তিনি ইউনূসের আক্কেল জ্ঞান নাই এমন কথা বলছেন। তারই দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি স্পষ্টভাবে বলেছেন, বিদেশি নাগরিককে এইরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। ওই দলেরই স্ট্যান্ডিং কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন, তিনি একই কথা পুনরাবৃত্তি করেছেন এবং ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে তারা বাইরে এসে যে প্রেস ব্রিফিং করেছেন, সেখানে ডক্টর মঈন খান এবং জনাব সালাউদ্দিন দুজনেই বলেছেন, আমরা ইউনূসকে বলে এসেছি এনসিপির দুইজন এবং এই ডক্টর খলিলকে বাদ দিতে হবে, পদত্যাগ করতে বলতে হবে, পদত্যাগ না করলে তাদের বিদায় দিয়ে দিতে হবে। অর্থাৎ বিএনপির এই তিন নেতার দৃষ্টিতে ডক্টর খলিলুর রহমান বিদেশি নাগরিক, তার কাছে বাংলাদেশের নিরাপত্তা কোনোভাবে সিকিউর না, তার কাছে বাংলাদেশের বর্ডার অন্যদের হাতে তুলে দেওয়ার মতো অভিযোগ তার বিরুদ্ধে। বিএনপির বর্তমান ক্যাবিনেটের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান একই কথা বলেছেন। সমস্যারে তিনজনের কথার মোদ্দা বিষয় হচ্ছে, খলিলুর রহমান বিদেশি নাগরিক, তার কাছে বাংলাদেশের নিরাপত্তা বা বাংলাদেশের প্রতিরক্ষা কোনোভাবেই নিরাপদ নয় এবং বাংলাদেশের বর্ডার করিডোরের নামে সে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। পরিষ্কার, সেই খলিলুর রহমানকে জনাব তারেক রহমান তার ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী করেছেন। সেই খলিলুর রহমানকে, যার সম্পর্কে বিএনপির তিন নেতার বক্তব্য শোনালাম, তারা বলছেন বিদেশি নাগরিক। ইউনূস, তার কি আক্কেল জ্ঞান নাই বিদেশি নাগরিককে নিরাপত্তা উপদেষ্টা করা, করিডোরের নামে বাংলাদেশের সার্বভৌমত্ব তুলে দেওয়া? শুধু সেখানেই শেষ নয়, ইউনূস সরকার মেয়াদ শেষের পূর্ব মুহূর্তে বাংলাদেশের সর্বকালের ইতিহাসে যে গোলামি চুক্তিটি করেছে, সেই গোলামি চুক্তি নিয়ে সারা দেশের সকল মহল যখন তীব্র ক্ষোভে ফেটে পড়ছে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বকীয়তার কিছুই অবশিষ্ট নেই, অর্থাৎ বাংলাদেশ যদি বিদেশ থেকে তেলও কিনতে চায় অন্য কোনো দেশের থেকে, অনুমতি নিতে হবে আমেরিকার। অর্থাৎ আমার স্বাধীন সত্তা, আমার অধিকার কিছুই নাই, আমরা অন্যের গোলামি চুক্তির অধীনে তার কাছ থেকে অনুমতি নিতে হবে, তার কাছ থেকে বোয়িং কিনতে হবে, তার কাছ থেকে কৃষি জাতীয় দ্রব্য কিনতে হবে এবং দর কষাকষিও করা যাবে না। এমন গোলামি চুক্তির শেষ না, নতুন করে আবার প্রতিরক্ষা চুক্তির নামে নতুন আরো দুইটি চুক্তির খসড়া তৈরি হয়ে গেছে। এই সব চুক্তি নিয়ে যখন অনেক আলাপ আলোচনা হলো, তীব্র ক্ষোভ শুরু হয়ে গেল বিভিন্নভাবে, তখন এই খলিলুর রহমান খুব দাম্ভিকতার সঙ্গে বললেন, এই চুক্তি দেশের বড় দুটি দলের সঙ্গে আলোচনা করে তাদের
কনসেন্ট নিয়েই করা হয়েছে, তারা কনসার্ন। যখন এই কথাটা খলিলুর রহমান বললেন, তখন কিন্তু খলিলুর রহমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির পক্ষ থেকে কিন্তু একবারও বলা হয়নি যে না, ইউনূসের এই গোলামি চুক্তির বিষয়ে আমরা কোনো মতামত দেইনি। জামাত ইসলামী পার্লামেন্টে ব্যাপক সংখ্যক সদস্য নিয়ে উপস্থিত। পার্লামেন্টে তারা এই চুক্তি নিয়ে আলোচনা করা উচিত এমন শব্দটি উচ্চারণ করে নেই। গোলামি না আজাদি এই স্লোগান দেওয়া ইউনূসের প্রোডাক্ট কিংস পার্টির, এনসিপির লোকেরা পার্লামেন্টে কোনো কথা বলেন নাই। নানা রকম বিষয়ে উচ্চকিত কণ্ঠ, জোনায়েদ সাকি, আমদা আলিব রহমান পার্থ মুখে কুলুপ এঁটে বসে আছেন, কোনো কথা বলছেন না। অর্থাৎ ওই গোলামি চুক্তিতে যে তাদের সম্মতি ছিল, যেটা ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে তারেক জিয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন, সেটাকে কার্যত তারা স্বীকার করে নিলেন। আলটিমেট কি দাঁড়ালো? বাংলাদেশের নিজস্ব স্বকীয়তা, স্বাধীন সার্বভৌম একটা দেশ হিসাবে আমার যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব অন্যের কাছে বিক্রি করে দেওয়ার চুক্তিকে রিভিউ তো করলেনই না, সেইটাকে ত্রয়োদশ জাতীয় সংসদের একপাক্ষিক নির্বাচনে যারা নির্বাচিত সেই সরকার অনুমোদনও করলেন। জনমনে প্রশ্ন উঠেছে, তাহলে তারেক জিয়া সরকারের প্রভাবশালী ব্যক্তিরা যাকে বলতেন বিদেশি নাগরিক, যার কাছে দেশের প্রতিরক্ষা নিরাপদ না, যে দেশের করিডোর তুলে দেয় বিদেশের কাছে, সেই ব্যক্তিকে মন্ত্রী হিসাবে গ্রহণ করতে হয়েছে কোনো এমপি না হওয়া সত্ত্বেও। প্রশ্ন উঠেছে, তারেক জিয়ার উপরে এই ওহী নাজেল কোত্থেকে এসেছে? তাহলে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রশ্নটি উঠেছে, আসলে তারেক জিয়া সরকার নেপথ্যে কে? আসলে কার সরকার? এখন পর্যন্ত সালাউদ্দিন, রুহুল কবির রিজভী, ডক্টর জাহিদুর রহমান কেউ কিন্তু তাদের পূর্ব কথা প্রত্যাহার করে বলেন নাই যে না, পূর্বে আমরা যেটা বলেছিলাম ওটা ঠিক না, সালাউদ্দিন ওই ডক্টর খলিলুর রহমান বিদেশি নাগরিক না, বাংলাদেশের প্রতিরক্ষা তার কাছে নিরাপদ নয়, বাংলাদেশের বর্ডার তার কাছে নিরাপদ নেই, কথা যেটা বলেছিলাম এটা সঠিক না, কিন্তু এখনো বলেনি। এবং গোলামি চুক্তির বিষয়েও তারা পূর্বে যেটা বলেছিলেন সেই ব্যাপারে কিন্তু তারা নিশ্চুপ। প্রশ্ন উঠেছে, তারেক জিয়া সরকার আসলে প্রকৃতপক্ষে কার সরকার? ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন, ডক্টর ইউনূসের সরকারের কন্টিনিউশন হচ্ছে এই সরকার, ইউনূস সরকারের এক্সটেনশন হচ্ছে এই সরকার। এবং ইউনূস সরকার তো পরিষ্কার যে বিদেশিদের দ্বারা তাদের প্রতিনিধি হিসাবে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে বসানো সরকার ছিল, পাপেট সরকার। টার্গেটটা ছিল, শেখ হাসিনা যখন বলেছিলেন বাংলাদেশের পোর্টের কর্তৃত্ব দিতে হবে, সেন্ট মার্টিনের উপর নিয়ন্ত্রণ দিতে হবে, বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে, তাদের বাণিজ্যের সুযোগ করে দিতে হবে, এবং যদি সম্ভব হয় বাংলাদেশের একাংশ নিয়ে একটি নতুন রাষ্ট্র করার যে ষড়যন্ত্র, সেক্ষেত্রেও চুপ থাকতে হবে। শেখ হাসিনার সেই কথাগুলি এখন তো প্রতিফলিত হচ্ছে। যারা বলতেন শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এমন সব অভিযোগ আনছে, তাদের মধ্যে এখন খুব উচ্চকিত কণ্ঠে যারা কথা বলতেন, অত্যন্ত পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব সাংবাদিক মাসুদ কামাল বলছেন, তাহলে তো শেখ হাসিনাই সঠিক ছিল। সিনিয়র সাংবাদিক, বিএনপি ঘরানার সাংবাদিক নেতা এম এ আজিজ তো বলছেন, আমরা কেউ চিনতে পারিনি, সঠিকভাবে শেখ হাসিনাই চিনেছিল যে বাংলাদেশের ক্ষতি করার জন্য এই বিশ্ব বাটপার ইউনূসকে এখানে বসানো হবে। সাংবাদিক আনিস আলমগীর বলছেন, ফ্যাসিস্ট বলে ভুল করেছি, আসলে শেখ হাসিনাই ঠিক ছিল।
তীব্র শেখ হাসিনা সমালোচক সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ বলছেন, শেখ হাসিনাকে ফেসিস্ট বলেছি, আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই। আসলে সে ফেসিস্ট না, সে ছিল ন্যাশনালিস্ট এবং বেস্ট ম্যানেজার। এভাবে সাংবাদিক মাহবুব কামাল একই শব্দ উচ্চারণ করছেন। শেখ হাসিনাই সঠিক ছিল। তাহলে তারেক জিয়া সরকার পর্দার সামনে, নেপথ্য থেকে, এটা এখন খুবই স্পষ্ট।